জিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলি আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভারত তথা বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্য নিয়ে যে দ্বন্দ্ব বা বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আলোচনা শুরু করব। এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বকে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক বলেও উল্লেখ করা হতো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতের জন্য শিক্ষা খাতে যে প্রায় 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষার প্রসারের জন্য খরচ করা হবে সেই নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল বা বিতর্ক জন্ম নিয়েছিল, তা ইতিহাসে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। 1813 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জিসিপিআই, যাকে বাংলায় বলা হতো জনশিক্ষা কমিটি। এবং এদেশে প্রাচ্য না পাশ্চাত্য কোন পদ্ধতিতে শিক্ষাদান করা প্রয়োজন, এই প্রশ্নটাকে কেন্দ্র করেই এই জনশিক্ষা কমিটির সদস্যরা প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী নামে দুটো দলে ভাগ হয়ে গিয়েছিলেন। প্রাচ্যবাদী দলের সমর্থক ছিলেন H.T. প্রিন্সেপ, যার পুরো নাম ছিল হেনরি থবি প্রিন্সেপ, ছিলেন কোলব্রুক, যার পুরো নাম হেনরি থমাস কোলব্রুক, এবং H.H. উইলসন, যার পুরো নাম হোরাস হেমান উইলসন। আর পাশ্চাত্যবাদীর সমর্থক ছিলেন আলেকজান্ডার ডাফ, টমাস ব্যাবিংটন মেকলে এবং চার্লস উড প্রমুখরা। জনশিক্ষা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রাচ্যবাদী সমর্থক H.H. উইলসন, যার পুরো নাম হোরাস হেমান উইলসন। তিনি 1823 খ্রিস্টাব্দে শিক্ষা খাতে বরাদ্দ প্রায় 1 লক্ষ টাকা প্রাচ্য শিক্ষায় খরচ করার জন্য মত প্রকাশ করেছিলেন। এছাড়াও H.H. উইলসন কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপন করার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন। আমাদের ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্য শিক্ষা প্রসারের সমর্থক। তিনি তৎকালীন বড়লাট লর্ড আমহার্স্টকে এক চিঠি লিখে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার বদলে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেছিলেন। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি জিসিপিআই বা জনশিক্ষা কমিটির তদানীন্তন সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিন্দা করে পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিস্তারিত প্রস্তাব করেছিলেন। এই প্রস্তাবটি তিনি করেছিলেন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে। ব্যাবিংটন মেকলের প্রস্তাবের ভিত্তিতে 1835 খ্রিস্টাব্দের 8ই মার্চ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি বলে ঘোষণা করেছিলেন, যার ফলে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের সাময়িকভাবে সমাধান হয়েছিল। কিন্তু প্রাচ্যবাদীরা মেকলের প্রস্তাবে অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন এবং তারা এর বিরোধিতা করতে শুরু করেছিলেন। 1839 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর বড়লাট অকল্যান্ডের যে মিনিট ঘোষণা হয়েছিল, সেই মিনিটের মাধ্যমে ঘোষিত হয়েছিল ইংরেজি শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রাচ্যবাদী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বছরে প্রায় 31,000 টাকা বরাদ্দ করা হবে, যার ফলে ছাত্ররা পাশ্চাত্য
অথবা প্রাচ্য যে কোনো একটি মাধ্যমকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল। আর এইভাবেই শিক্ষা প্রসারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের বা বিতর্কের অবসান ঘটেছিল। এর সঙ্গে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দেব, সেটি হলো শিক্ষা প্রসারের ক্ষেত্রে বা উচ্চশিক্ষার বিকাশের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় কেমন ভূমিকা পালন করেছিল। 1854 খ্রিস্টাব্দে প্রবর্তিত চার্লস উডের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। উচ্চশিক্ষা বিস্তারের জন্য এই কলকাতা বিশ্ববিদ্যালয় অবশ্যই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিষ্ঠা করার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের এলাকা ছিল লাহোর থেকে মায়ানমার পর্যন্ত বহুল বিস্তৃত। এই সমগ্র এলাকার বিভিন্ন স্কুল এবং কলেজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমোদন গ্রহণ করতে হতো। এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পঠন পাঠন কিন্তু তখন শুরু করা হয়নি। তখন এই বিশ্ববিদ্যালয় মূলত বিভিন্ন পরীক্ষা গ্রহণের কেন্দ্র হিসেবে কাজ করত। এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়েছিল 1857 খ্রিস্টাব্দে এবং প্রথম বিএ পরীক্ষা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। এই সময় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 11 জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছিল 2 জন। তারা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু। আবার 1883 খ্রিস্টাব্দে চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা গ্র্যাজুয়েট হিসেবে এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দের সূচনার সময় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ ছিল প্রায় 27টি। সেটা 1882 খ্রিস্টাব্দে গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 72টিতে এবং 1901 খ্রিস্টাব্দে তার সংখ্যা বেড়ে হয়েছিল প্রায় 145টি। অনেক বিত্তশালী ব্যক্তিরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন স্কুল কলেজগুলির মেধাবী ছাত্রদের জন্য পুরস্কার, পদক, আর্থিক অনুদান প্রভৃতি করার মাধ্যমে এগিয়ে এসেছিলেন। সেই আর্থিক অনুদান দেওয়ার জন্য বৃত্তি প্রদানেরও ব্যবস্থা ছিল। কয়েকজন বিখ্যাত পুরস্কার, পদক এবং বৃত্তি প্রাপকরা ছিলেন প্রেমচাঁদ রায়চাঁদ, ঈশান স্কলারশিপ, স্যার আশুতোষ স্বর্ণপদক প্রভৃতি। অর্থাৎ এই পুরস্কারগুলো কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হতো। ভারতীয় শিক্ষা, দর্শন, বিজ্ঞান, সংখ্যাতত্ত্ব, রাষ্ট্রনীতি প্রভৃতি সকল বিষয়গুলি এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাদান দেওয়া শুরু হয়েছিল। 1914 খ্রিস্টাব্দে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স কলেজ স্থাপন করা হয়েছিল। 1941 খ্রিস্টাব্দে রেডিও ফিজিক্স বিভাগ গঠন করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিজ্ঞানের দায়িত্ব নিয়েছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তবে সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত অনেক কৃতি ছাত্রছাত্রী এই কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি করে আসছে, যারা দেশে এবং বিদেশে নানাভাবে নানা কাজের মধ্যে দিয়ে তাদের তথা ভারতের সুনাম অর্জন করে চলেছে। তবে বর্তমানে সমগ্র ভারতবর্ষে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সুনাম, সেই নিরিখে তারা 4র্থ স্থান অধিকার করে আছে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।